এমনিতে কি মানে কম্পিউটার সায়েন্সেই পড়ালেখা করা হয়েছে? না, নন সিএসি। কোন সাবজেক্ট? পলিটিক্যাল সায়েন্স। ওরা যেভাবে কাজ চায় খুব দ্রুত, মানে হার্ড ওয়ার্ক, ওইভাবে বাঙালি আমরা সেভাবে আসলে হয়ে উঠি নাই। কারণ ডেভেলপমেন্টের একটা কথা আছে, বা 80% কাজ শেষ, 20% বাকি আছে। 20% করতে গেলে ভাই ওই 80%-এর উপরে চলে যায়। আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, প্রোগ্রামিং হিরোজ যে আমাদের কন্টেন্ট বা রিসোর্স শেয়ার করে, এই কন্টেন্ট বা এর থেকে আরও ভালো কন্টেন্ট বলতে গেলে অভাব নাই, ফ্রিতে অনেকটাই পেয়ে যাবেন আপনি। কিন্তু কেন আমরা তবু এখানে আসি? আসলে প্রফেশনে কিছু ব্যাপার আছে যে এখানে কন্টিনিউয়াস একটা প্রেশার থাকে। তো ওই জায়গা থেকে মাঝে মাঝে মতো জব ছেড়ে দিই। আপনি চিন্তা করেন, আপনি 10টা ল্যাঙ্গুয়েজ শিখলেন, বাট কোনোটাই আপনি মিড লেভেল বা সিনিয়র লেভেল না, তাহলে আপনি জব পেয়ে আপনি এন্ট্রি লেভেলের জব বা ইন্টার্নশিপ পাচ্ছেন। জুবের ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। জুবের ভাই, তোমার সম্পর্কে আমি যতটুকু শুনলাম, জি জি, তুমি হচ্ছে আমাদের অ্যালামনাই পুলের মাধ্যমে হচ্ছে জার্নি শুরু করছিলা। আমি মানে এই গল্পটা একটু প্রথমে জানতে চাই আর কি, যে এই অ্যালামনাই পুলের ব্যাপারটা মানে কি জিনিস, তুমি জানলা কেমনে, এটা কিভাবে কি হইলো, এরপরে কি দিয়ে কি হইলো আর কি? আচ্ছা আচ্ছা, অ্যালামনাই পুলে মেইনলি আমি হচ্ছে আমার যখন লাস্ট জব ছেড়ে দিই 2025 সালে ডিসেম্বরের দিকে, তখন আর কি আমি একাই অ্যাপ্লাই করতেছিলাম জবের জন্য। তো ব্যাপারটা দেখা যাচ্ছে যে আমার সিভি, রেজুমি সব কিছু হচ্ছে আরও 1.5 বছর আগে সব কিছু করা ছিল, ক্রিয়েট করা ছিল। তো সব কিছুর সাথে অ্যালামনাই হচ্ছিল না, মানে অ্যালাইন করতে পারতেছিলাম না আমি। ধরেন হচ্ছে যে এখন যেভাবে এইচআররা চাচ্ছে বা টিম লিড চাচ্ছে, সেই অনুযায়ী আমার একটা শর্টলিস্ট হচ্ছে না। আমার স্কিল আছে, আমি ইন্টারভিউ ফেস করলে হয়তো পারবো। ইভেন এরকম হয়েছে যে আমি বলতেছি ভাইয়া ইন্টারভিউ পর্যন্ত আমি যদি যেতে পারি, আমি ইনশাল্লাহ এখানে সব কিছু করতে পারবো আর কি। কিন্তু আমি ওই পর্যন্তই পাচ্ছি না। তো হঠাৎ করে হচ্ছে গ্রুপে দেখলাম, অ্যালামনাই গ্রুপ আছে আমাদের, তো সেখানে দেখলাম যে অ্যালামনাই পুল সম্পর্কে একটা পোস্ট আসছে, যে যারা অনেকদিন ধরে হচ্ছে জবের সাথে নাই বা নতুন করে সব শুরু করতে চাচ্ছেন, আমাদের মাধ্যমে সিভি রেজুমিটা আরেকটু ক্রিস করতে চাচ্ছেন, তারা এখানে জয়েন করতে পারেন। তো তারপর জয়েন করলাম, আমাদের মেহেদি ভাই ছিলেন ওইখানে, এবং ওনার আপনারও একটা সেশন ছিল আর কি সেখানে। তো সব সেশনগুলো থেকে আস্তে আস্তে করে হচ্ছে আবার রিবিল্ড করলাম। রিবিল্ড করার পরে যেটা হলো যে আমি যেখানে শর্ট লিস্টেডই হচ্ছিলাম না, সেখানে শর্ট লিস্টেড হওয়া শুরু করলাম আর কি ভাই। অ্যান্ড শর্ট লিস্টেড হলে আমার তো এতটুকু কনফিডেন্স ছিল, যেহেতু আমার অলরেডি 2 বছর এক্সপিরিয়েন্স আছে, যে আমি শর্ট লিস্টেড হচ্ছি মানে আমি ইন্টারভিউ ফেস করলে ইনশাল্লাহ আমার জব হবে। তো ওই জায়গা থেকে হচ্ছে আমার এইটা জার্নিটা শুরু হলো, অ্যান্ড আমার এইটাকে অনেক বেশি হেল্পফুল করে তুললো, যেহেতু হচ্ছে আমার এগুলো অনেক ব্যাকডেটেড হয়ে গেছিলো। আচ্ছা, তো এই আমি একটু ইন্টারাপ্ট করে একটু সামনের দিকে আগাই। মানে অ্যালামনাইতে তো আসার পরে এটা সেকেন্ড জব, আমি যতটুকু শুনলাম যে 2025 সালে ডিসেম্বরে ছেড়ে দিয়েছে, তাহলে ফার্স্ট জব ছিল আরেকটা। হ্যাঁ, আচ্ছা, ওইটাতে কত বছর ছিল? মানে অ্যালামনাইতে তো ওই জবের কারণেই জয়েন করা হয়েছিল। আচ্ছা, এইটা একটু জানতে চাচ্ছিলাম যে প্রথম জব কবে আসলো, এরপরে? আচ্ছা আচ্ছা, প্রথম জবটা আসছিল ভাইয়া লেভেল 2 কমপ্লিট করার পরে। আচ্ছা, কারণ লেভেল 1 শেষ করার পরে আমি তো ব্যাচ 7-এ ছিলাম লেভেল 1-এ। তো আমাদের সময় আসলে জব প্লেসমেন্ট বা এরকম কিছু ছিল না। আচ্ছা, অ্যান্ড আমি যেহেতু এসসিআইসি পাই নাই, আমার একটু অন্য একটা ডিপেন্ডেন্সি ছিল, কারণ আমি অন্য একটা জব করতাম, যার কারণে কোর্সটা অন টাইম ফিনিশ করতে পারি নাই। আচ্ছা, তো লেভেল 2 শেষ করার পরে আমাকে হচ্ছে রেফার করা হয়েছিল একটা কোম্পানিতে। তো ওইখানে যখন যাই এবং প্রথম যখন আমি ইন্টারভিউ দেই, অ্যান্ড ফার্স্ট ইন্টারভিউতে আমার লাইফে আমি জব পেয়ে যাই। তো প্রথম ইন্টারভিউতে? হ্যাঁ, প্রথম ইন্টারভিউতে। আরে জোস। তারপরে কোম্পানিটা বেশ বড় ছিল, এনভায়রনমেন্ট ভালো ছিল, এবং আমি জব করতে থাকি। তো কিছুদিন পরে আমার মনে হয় যে আমার আসলে সব কিছু, যে তোমার একাডেমিক লাইফ তখন চলতেছিল, আমি সেকেন্ড ইয়ার পড়তাম ইউনিভার্সিটিতে। তো আমার আসলে একাডেমিক লাইফ আর জব সব কিছু একসাথে আসলে মানে হচ্ছে না। তখন মনে করলাম আমি আসলে এই জবটা ছেড়ে রিমোট কোনো কিছুতে যাব, সেটা যদি 10,000 টাকা স্যালারি হয় তাহলে সেটাতে যাব। আচ্ছা, তো পরে ওইখান থেকে হচ্ছে আমি লিভ নেই, অ্যান্ড এরপরে হচ্ছে ভাইয়াদের সাথে কথা বলি, প্রোগ্রামিং হলো ভাইয়াদের সাথে কথা বলি। ভাইয়ারা আমাকে কিছু গাইডলাইন দেয় যে তুমি এই জায়গাতে জব খুঁজো, অ্যান্ড এইভাবে করে ট্রাই করো, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে লিঙ্কডিন থেকে আমি একটা জবে অ্যাপ্লাই করি, অ্যান্ড ডেনমার্কের একটা কোম্পানিতে আমার হচ্ছে যে রিমোট জব হয়ে যায় আর কি। আচ্ছা, ওইটাই হচ্ছে ওই যে আগের কোম্পানি? হ্যাঁ, ওইটা আগের কোম্পানি। আচ্ছা আচ্ছা, ওইটা লেভেল 2 করার পরে? হ্যাঁ, লেভেল 2 করার পরে। লেভেল 2 এর কোন ব্যাচে? লেভেল 2-তে ব্যাচ 2-তে ছিলাম। ব্যাচ 2? জি জি। তো একটা কথা আমি মাঝখানে শুনতে করলাম যে আমাদের সময় জব প্লেসমেন্টের এত কিছু ছিল না। লেভেল 1-এ কোন ব্যাচে ছিল? ব্যাচ 7-এ ছিলাম। ব্যাচ 7-এ লেভেল 1-এর জব প্লেসমেন্টের সাপোর্ট ওইভাবে ছিল না? না, ওইভাবে ছিল না আর কি ভাই। এখন যতটা রিস্ক অ্যান্ড যতটা সুন্দরভাবে সব কিছু করা হয়, ওইভাবে আর কি লেভেল 1-এ তখন ছিল না আর কি। আচ্ছা আচ্ছা, মানে এসএসসিতে যাওয়া হয়েছিল তখন? না, আমি এসএসসিতে যাওয়ার সুযোগ হয় নাই, মানে কোর্স কমপ্লিট হয় নাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কোর্স কি পরবর্তীতে নিজে কমপ্লিট করা হয়েছিল নাকি হচ্ছে
ওয়েভ 2 বা অন্য কোনো না, এইখানে ওয়েব 2 ছিল আর কি। আচ্ছা। ওয়েব 2 এর মাধ্যমে কমপ্লিট করছিলাম। ও ওকে, জি জি ভাই। এই কারণেই হচ্ছে যে জেপির হচ্ছে যে ইনফরমেশন হ্যাঁ, ছিল জেবের ওটা পাওয়া আমি আসলে হয়নি। পাই নাই। হ্যাঁ, বুঝতে পেরেছি এখন। এমনিতে কি মানে কম্পিউটার সায়েন্সেই পড়ালেখা করা হয়েছিল? না, নন সিএসি, কোন সাবজেক্টে? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে পড়ে এখানে ব্যাপার কি? আচ্ছা ভাই, মেইনলি আমাদের এইচএসসিতে আইসিটি ছিল আর কি, এবং ওইখানে এইচটিএমএল সম্পর্কে একটা অধ্যায় ছিল আর কি। আচ্ছা। তো আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়তাম। তো আমাদের একজন স্যার ছিলেন, শাহরিয়া স্যার। উনি হচ্ছে ওই মেইন কারিকুলামের বাইরে উনি একটু দেখাইতেন যে এটা আরো সুন্দর ফর্ম বিল্ড করা যায়, ফেসবুক এইভাবে কাজ করে। আচ্ছা। তো তখন আর কি আমরা মেইন কারিকুলামের বাইরে যেয়ে ফোনে হচ্ছে এইচটিএমএল এডিটর ডাউনলোড করে ওটা করতাম আর কি। তো ওইখান থেকে একটা আগ্রহ জমে যে না, আমি হয়তো এখানে কিছু করতে পারবো। এরপরে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতাম, বিভিন্ন জায়গা থেকে রিসোর্সে দেখতাম। তো W3 স্কুল থেকে হচ্ছে কিছুটা শেষ করছি, কিন্তু ওই যে কনসিস্টেন্সি থাকতো না। দেখা যাচ্ছে 1 মাস করতাম, পরে আবার হারিয়ে যেতাম, আবার প্রথম থেকে শুরু করতে হতো। তো মেইন ব্যাপারটা ঘটলো যে কোনো কিছু বিল্ড করতে আমার খুব ভালো লাগতো, যে আমি এটা বিল্ড করতেছি, তৈরি করতেছি এবং এটাকে ইউজ করতেছে। এটা আসলে অনেক একটা স্যাটিসফ্যাকশনের জায়গা এবং আমার অনেক ভালো লাগে। দেখা যাচ্ছে আমার এখনও যে সাইটগুলো আমি তৈরি করি, তো ইউজার যখন ওইখানে যায় এবং পাবলিকলি কোথাও যদি কমেন্ট করার অপশন থাকে, আমি কমেন্টগুলো পড়ি, যে দেখি তারা কোনো সমস্যা ফেস করতেছে না কিনা, তারা কীভাবে এখানে ইন্টারাক্ট করতেছে। তো ওই জায়গা থেকে যে কিছু ক্রিয়েশন করার ব্যাপারটা, ওইটা বেশি আমাকে এখানে পুশ করছিল আর কি। তার মানে সাবজেক্টের থেকে মানে এই জায়গায় ইন্টারেস্টের কারণে আসলে ইন্টারেস্টের কারণে এখান থেকে। তাহলে পলিটিক্যাল সায়েন্সে ভর্তি হওয়ার কারণ কি? মানে সিএসসিতে ভর্তি না হয়? আমার তো আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলাম আমি। আচ্ছা। তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সম্ভব ছিল না এই কারণে। জি জি জি। আচ্ছা আচ্ছা। তো আর্টসে থেকেও মনের মধ্যে মানে এই চিন্তাটা কি একদম ওই যে আইসিটির থেকেই ভেতরে ভেতরে ছিল? হ্যাঁ, তখন থেকে ছিল আর কি। আচ্ছা। আর্টস ব্যাকগ্রাউন্ডে থেকে মানে এখন প্রোগ্রামিং লাইনে হচ্ছে ক্যারিয়ার চলতেছে, এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আর কি। এটা নর্মালি সবসময় দেখা যায় না। নর্মালি অনেকে থাকে হচ্ছে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, মানে এসএসসি এইচএসসিতে সায়েন্স পড়ছে, এরপরে হয়তো বা নন থেকে গেছে, সেটা ডিফারেন্ট, বা অনেকে থাকে এরকম। বাট একদম টোটালি আর্টস ব্যাকগ্রাউন্ড, দেন আর্টসেরই সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, দেন ওইখান থেকে এখন টেকনোলজিক্যাল লাইন, এটা ইন্টারেস্টিং। এমনিতে এখন নতুন চাকরিতে কেমন লাগতেছে? এটা কয়দিন হলো? নতুন চাকরিতে 1 মাস হয়ে গেছে। 1 মাস? 1 মাস হয়ে গেছে, মানে একদমই নতুন? একদমই নতুন। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা কোম্পানি। আচ্ছা। তো এরা মেইনলি ERP নিয়ে কাজ করে, অনেক বড় একটা টিম। এবং হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম আমাদের সাথে চাইনিজরা কাজ করে। তো চাইনিজদের ব্যাপারটা তো ধরেনি, ওরা আমরা যেভাবে আসলে একটু রেস্ট চাই বা হচ্ছে যেভাবে একটু ফ্লেক্সিবিলিটি চাই, ওরা আসলে এইভাবে না, ওদের খাওয়া ঘুম বলতে কিছু নাই। আচ্ছা। যেমন ইন্টারেস্টিং ব্যাপারগুলো ঘটে যে ওরা যেভাবে কাজ চায় খুব দ্রুত, মানে হার্ড ওয়ার্ক, ওইভাবে বাঙালি আমরা সেভাবে আসলে হয়ে উঠি নাই। তো ওই জায়গা থেকে একটু পেশার মনে হয়, কিন্তু কাজ করে মজা আছে, যে ওদের কাছ থেকে শেখা যায় যে পরিশ্রম কাকে বলে আর কি। এবং নতুন নতুন বিষয়গুলা সব কিছু মিলাই ভালো, আলহামদুলিল্লাহ। মানে একটা দুটো উদাহরণ যদি আমি মানে একটু বলা যায় আমাকে, যে মানে ওদের সাথে কাজ করে যে মজা, যে হার্ড ওয়ার্ক করতে যে একটা মজা লাগতেছে, ওরা মানে ডিফারেন্টটা কি, একটা কি এক্সাম্পল দেওয়া যায়? হ্যাঁ, ব্যাপারটা এরকম, ধরেন হচ্ছে আমাদের সময়ে বা আমাদের কোম্পানিগুলোতে যেভাবে হয় যে একটা টাস্ক থাকে, একটা ফ্লেক্সিবল ডেডলাইন থাকে, সেভাবে কাজ করতেছি, আর ওইখানে ফাস্ট মুভমেন্ট হয় এবং ফাস্ট পেজ চলে আর কি। তো ওরা হচ্ছে যেভাবে চায় যে এটা ইমিডিয়েটলি লাগবে, অ্যান্ড প্রত্যেকটা স্টেপ ওদের কাছে যেটা হয় যে আমাদের কোম্পানিগুলোতে যেটা হয় যে আমরা সরাসরি কোনো ক্লায়েন্টকে ডিল করি না, আমাদের প্রজেক্ট ম্যানেজার থাকে বা আরও যারা থাকে তারা এটা ডিল করে, কিন্তু ওইখানে ডেভেলপার টু আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হয়। মানে ওদের ক্লায়েন্টগুলো হচ্ছে অনেক বেশি রিস্ক বলতে হচ্ছে টেকনিক্যালি রিস্ক। তারা জানে যে একটা বাটন কীভাবে কাজ করতেছে, এইখানে কেন এইভাবে কাজ করলো না, এরা সব কিছু জানে। মানে ওরা অনেক গভীরে জানে, যে এটা আমাদের সাধারণ ক্লায়েন্ট জানে না আর কি। আচ্ছা আচ্ছা। তো এইখানে ইন্টারেস্টিং জায়গাটা এইটাই যে আপনি ডেভেলপারের পাশাপাশি প্রজেক্ট ম্যানেজমেন্টেও কাজ করতেছেন, এবং আপনি ক্লায়েন্টের বিজনেস লজিক বুঝে ওইটাকে আবার ডেভেলপমেন্টে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন। ব্যাপারটা এখানে ইন্টারেস্টিং। ওকে, বুঝতে পেরেছি। তার মানে একদম সরাসরি ডেভেলপার হয়ে, আমি তো আগে যেটা দেখতাম যে শুধু কোড করা লাগতেছে, ওইটা না, এখন আমি ডেভেলপমেন্টও করতেছি, ইন দ্য মিন টাইম আমাকে পার্টনারকে বা ক্লায়েন্টকে বুঝাই দিতে হচ্ছে যে কেন কোনটা কি কাজ করছে, কমিউনিকেট করে অল টাইম। ওকে ওকে, এটা একটা চমৎকার জিনিস আর কি, দারুণ জিনিস। এই যে এইটা করতে যে আর কি, এমনিতে মানে কোর্স তো শেষ হয়েছে অনেক আগে, ব্যাচ 7 অনেক আগের, লেভেল 2 ব্যাচ 2ও অনেক আগের কথা। বাট এই যে এখনকার যে জার্নি, ক্যারিয়ার চলতেছে,
এইটার কি কোনো একটা ইম্প্যাক্ট কি পড়ছে কোর্সের সাথে, মানে কোর্স করাকালীন সময় যেগুলো শেখা হয়েছে বা যেই প্র্যাকটিসটা করা হয়েছে, টাইমলাইন, ডিসিপ্লিন, টেকনোলজি, এই জিনিসগুলো কি এখন কোনো কাজে লাগে নাকি ইরিলেভেন্ট মনে হয়? না না ভাই, অবশ্যই এটা রিলেভেন্ট। কারণ হচ্ছে যে আমি যেমন এখন এখানে আসছি, এটা ইভেন আমার লাইফের প্রত্যেকটা সেক্টরে আমি কোর্স করার পর থেকে যেটা হয়েছে, মানে ডেডলাইন মেনটেন করার ব্যাপারটা খুব বেড়ে গেছে। কেউ যদি আমাকে বলে 4টা, মানে আমি 4টায় পৌঁছাই সেখানে। ওকে, মানে 4টা আজকেও দেখেছি 4টায় বলা হয়েছে, মানে আজকে প্রথমে আমাদের ছিল 5টায়, জি জি জি, পরে 4টায় বলা হয়েছে। দেখছি আমি 4টায় সময় শুনছি আমি যে জুবাইর ভাই চলে আসছে। হ্যাঁ, আমি ওই 4টা এক করতে চাই না। তো এই যে ব্যাপারটা, যেমন আমাদের সময়ে ডেডলাইন খুব ভালোভাবে মেনটেন করা হতো, এবং ঝঙ্কার ভাই একটা কথা বলতো যে তুমি চেষ্টা করো প্রথম দিনে এটাকে সলভ করে ফেলার। তো দেখা যাচ্ছে আমার হাতে 3 দিন টাইম, আমি 2 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। কারণ ডেভেলপমেন্টের একটা কথা আছে, বা 80% কাজ শেষ, 20% বাকি আছে। 20% করতে গেলে ভাই ওই 80%-এর উপরে চলে যায়। তো এই জন্য আর কি ওই যে ব্যাপারগুলো, মানে একদম হার্ড ডেডলাইন মেনটেন করা, ইভেন হচ্ছে অন টাইমে ফিনিশ না করলে আমি আরও এই যে রিওয়ার্ডগুলো পাচ্ছি না, এইগুলো এখন খুবই কাজে দেয়। কারণ আসলে কোর্সে যতটাও না আমাদের প্রেশারে রাখা হয়, রিয়েল লাইফ ভাই তার থেকে বেশি প্রেশারে রাখা হয়। কারণ ক্লায়েন্টের ডেডলাইন মিস হলে ভাই অনেক বড় ক্ষতি হয়। দেখা যাচ্ছে যে তার বিজনেস ক্ষতি, মানে আমাদের বিজনেসের একটা বড় হ্যাম্পার হয় আর কি। তো পরবর্তীতে সে তো আমার কাছে আসবেও না, কারণ তুমি তো আমার প্রজেক্টের ধস নামাই দিছো। তখন দেখা যাচ্ছে টোটাল রেপুটেশন নষ্ট হয় আর কি। তো ওইগুলো আসলে খুবই এখানে রিলেভেন্ট হয়, খুবই ব্যাপার চ্যালেঞ্জিং আর কি। এমনিতে প্রথম চাকরি কত বছর করা হয়েছিল? 1.5 বছর। 1.5 বছর? হ্যাঁ, 1.5 বছর করার পরে এলিট অ্যালামনাই পুলে আসলা, এরপরে হচ্ছে এই নতুন চাকরিটা 1 মাস হচ্ছে। এই অ্যালামনাই পুলে আসার পরে আমি ইউকের একটা কোম্পানি জয়েন করছিলাম ভাই। ও মাঝখানে আবার আরেকটা কোম্পানিতে ছিল? তো ওইটা হচ্ছে একটু ছোট টিম ছিল। তো ওইখানে যেহেতু আমার একটা ভালো আছে, আপনার হচ্ছে যে এক্সপিরিয়েন্স আছে এলএমএস ওয়েবসাইট বা এডটেক ওয়েবসাইট নিয়ে। তো ইউকের কোম্পানিটা মেইনলি ওদের নিজেদের জন্য একটা কলেজ আর কি, ওদের নিজেদের জন্য এডটেক করতো, ডেভেলপমেন্ট করতো। আচ্ছা, তো ওইখানে আমি জয়েন করছিলাম। তো আমার এই এক্সপিরিয়েন্সটা দেখে ওরা নিয়েছিল। তো আমি আসলে খুঁজতেছিলাম, ওনাদেরকে বলে দিয়েছিলাম যে ভাই আমি আসলে একটু ভালো জব খুঁজতেছি বা একটা বড় টিমের সাথে কাজ করার চেষ্টা করতেছি, তো আমি যদি পাই তাহলে আপনাদের জানাবো। ওরা বলছে ঠিক আছে আপনি করেন, আমাদেরকে 7 দিনে একটা দিন। তো ওইভাবে করে আর কি মেইনলি করছি আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। মানে আমি ওইটাই জানতে চাচ্ছিলাম যে দ্বিতীয় যেই জবটা এখন টেকজু, এটার মানে প্রথম থেকে পাওয়ার প্রসেসটা কি, মানে গল্পটা একটু জানতে চাই। যে এলিট অ্যালামনাই পুলের আসলে কোন সেগমেন্টটাতে হেল্প হয়েছে, বা এই যে ফর এক্সাম্পল তুমি তো অলরেডি এর আগে চাকরি করতা, হ্যাঁ, তো তুমি জানো তোমার শুধু আবার কেন এলিট অ্যালামনাই পুল লাগছে, মানে কেন আবার একটা নির্দিষ্ট সেগমেন্ট লাগছে, আমার সাথে আরও 5-10 জন কাজ করতেছে, শিখতেছি, কেন মেন্টরশিপ লাগছে? আচ্ছা ভাই, কি মনে হয়? মেন্টরশিপটা আসলে আমার মনে হয়, দেখেন এই যে আমাদের প্রোগ্রামিং হিরো, যদি আরেকটু কথা বলি, প্রোগ্রামিং হিরো যে কোর্সটা, আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, প্রোগ্রামিং হিরোর যে আমাদের কন্টেন্ট বা রিসোর্স শেয়ার করে, এই কন্টেন্ট বা এর থেকে আরও ভালো কন্টেন্ট বলতে গেলে অভাব নাই, ফ্রিতে অনেকটাই পেয়ে যাবেন আপনি। কিন্তু কেন আমরা তবু এখানে আসি, কারণ এইখানে যে এনভায়রনমেন্ট, আমাকে রেগুলার পুশ করা, রেগুলার মানে সব কিছু মেনটেন করা, রেগুলার হচ্ছে যে ডেডলাইন শেখানো, মানে সফট স্কিলগুলা, এই যে আমাকে আবার নতুন করে গড়ে তোলা, এইটার আসলে একটা এনভায়রনমেন্ট খুব দরকার ছিল। না হলে আসলে শিখতে পারতাম না। রিসোর্স তো আছে অনেকেই। তো আমার ক্ষেত্রে যেটা হলো, আমার তো অলরেডি জব করেছি, এক্সপিরিয়েন্স আছে, সিভি, রেজুমি সব কিছু, ইভেন আমার পোর্টফোলিও সব বিল্ড করা আছে। তো আমার জন্য জব পাওয়া ইজি, মানে সাধারণভাবে বলতে গেলে। কিন্তু আসলে যেটা হয়েছে, আমার 2 বছর আগের করা যে সিভি বা রেজুমি, ওইটা কিছুটা ইরিলেভেন্ট হয়ে গেছে। আচ্ছা, কারণ এখন আসলে মানুষ, আমি যতটুকু ওই যে আসার পরে বুঝছি ভাইয়াদের কাছ থেকে, আপনাদের কাছ থেকে, যে শুধুমাত্র আপনি 5টা বা 3টা হচ্ছে যে প্রজেক্ট রেখে দিলেন এবং কিছু ফিচার অ্যাড করলেন, এটা তারা পছন্দ করে না। এখানে আরও কিছু ব্যাপার থাকে, প্রত্যেকটা জবের ডেসক্রিপশন অনুযায়ী আমাকে কিছু চেঞ্জ করতে হয়। যেমন তারা এখন মানুষ আরও বেশি কম সময় দিতে চায়। তো সেই জন্য দেখা যাচ্ছে যে সে আপনার প্রজেক্টে ঢুকে ঢুকে দেখবে, তার থেকে আপনি প্রয়োজন একটা শর্ট ভিডিও করে ফিচারগুলো বলে দেন কী করছেন এখানে। এই ব্যাপারগুলো জানতাম না আমি। তো এই ব্যাপারগুলো এখানে ঘটছে আর কি। এরপরে যেটা হলো যে বড় একটা পার্ট স্যালারি নেগোসিয়েশন, কারণ সবাই চাই, মানে এই স্যার চাই সে মিনিমাম নিবে, এটা আপনি ছিলেন আর কি। তো ওই জায়গাটাতে আসলে শিখছি যে কিভাবে আসলে আমার স্যালারিটা আমি যেটা চাই, কারণ দিন শেষে ভাইয়া যাই বলেন না কেন, স্যালারির জন্য আমরা জব করি। তো আমার যদি স্যালারি ভালো না হয়, আমি হয়তো 1 মাস পরে আমার যে ইন্টারেস্ট ছিল এটা আমি হারাই ফেলি। তো তখন তো আমার আউটপুটটা ভালো দিতে পারবো না। তো সেই জন্য ওনার সাথে কীভাবে নেগোসিয়েশন করতে হবে এবং সেটা বার্গেনিং হবে না, তো এই ব্যাপারগুলো অবশ্যই শেখার দরকার ছিল আর কি। এবং ওইটা আমাকে হেল্প করছে ভালো একটা জবে যাওয়ার জন্য। চমৎকার। তো কিন্তু এটা কি এমন যে ওই মেন্টরশিপে যাওয়ার পরপরই কি আসলে
সব বদলে গেল যে হ্যাঁ চাকরি পেয়ে গেছি আমি, মানে খুব সহজে পাওয়া গেছে জিনিসটা? না না ভাই, সহজে তো এরকম না, ব্যাপারটা আমার পথটাকে বা আমার এই জার্নিটাকে সহজ করছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এলিট অ্যালামনাই পুলে আসলে এই জিনিসগুলো ঠিকঠাক করলা, ঠিকঠাক করে কি চাকরি হয়ে গেছে, মানে এরপরে কোম্পানিগুলো টাকা শুরু করলো, নাকি এর ভেতরেও কোনো রিজেকশন আসছে যে আমি অ্যাপ্লাই করতেছি রিজেক্ট করে দিচ্ছে, ওইখান থেকে শর্টলিস্ট হতে পারছি না, কোনো স্ট্রাগল হচ্ছে যে এই প্রসেসের ভিতরে অ্যাপ্লাই করার? হ্যাঁ, এটা তো স্ট্রাগল অবশ্যই থাকে। দেখা যাচ্ছে যে আমি হচ্ছে অ্যাপ্লাই করতেছি, আগে যেটা হতো যে আমি যদি 100টা অ্যাপ্লাই করি তাহলে ধরেন 90টা রিজেক্ট হতো। আচ্ছা, তো এখন ওই রিজেকশনের ব্যাপারটা কমিয়ে যায়, ধরেন আপনার হচ্ছে যে 40তে বা 60তে চলে আসে এরকম। আচ্ছা, তো এর ভিতর কিছু বিষয় থাকে যে তারা আসলে যেভাবে চাচ্ছে, যে স্ট্রাগলটা হয় অধিকাংশ সময় যে আমরা একটা মাত্র রেজুমি দিয়ে সবখানে অ্যাপ্লাই করে ফেলি। হ্যাঁ, তো ওইখানে যে কারণে বেশি রিজেকশন পাই আমরা। তো জব ডেসক্রিপশন যেটা থাকে সে আলোকে যখন আমরা আবার চেঞ্জ করি বা তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি, যে তাদের একটা সফট মেসেজ দিই, তো তখন হচ্ছে তারা আরও বেশি ইনকারেজ হয় এটা থেকে আর কি। তো এই স্ট্রাগলগুলো ছিল আর কি ভাই। মানে রিজেকশন কতগুলো হয়েছে? আমি ভাইয়া সব জবে অ্যাপ্লাই করতাম না, আমি হয়তো বা সর্বোচ্চ অ্যালামনাই পুল থেকেই সব মিলিয়ে 8টা থেকে 10টা জবে অ্যাপ্লাই করছি। আচ্ছা, তো এইখান থেকে মোটামুটি আমি 5টাতে ইন্টারভিউ কল পাইছি, দেন আমার কাছে যেটা সুবিধা মনে হচ্ছে সেটা। এই সবগুলোতেই তো হচ্ছে মডিফাই করে প্রত্যেকটার জন্য সময় দিয়ে করা হচ্ছে। আচ্ছা, চমৎকার। এমনিতে মানে যেটা বলছিলে যে ওয়েভ 2-তে তুমি ছিলা ব্যাচ 7-এর, সো ওইখানে ওইভাবে আসলে প্লেসমেন্টের ওই রকম সাপোর্টটা ছিল না যেটা এসসিআইসিদের জন্য থাকে, তাই না? জি জি জি। তো বাট তারপরে তো তুমি ওইখান থেকে একটা চাকরি পাইছিলা, দেন অ্যালামনাই পুলে আসলা, এরপরে তুমি চাচ্ছিলে আসলে চেঞ্জ করবা, তাই না? তো এই যে টোটাল এই জায়গাটাতে যখন অ্যালামনাইয়ের এই মেসেজটা দেখলা, মানে মেসেজটা যখন পেলা, মানে তখন মানে তোমার কাছে কি মনে হয়েছে? এর একটা সুযোগ আসলো নাকি মানে এটা জাস্ট আসছে একটা মেল দেখে রাখছি? ব্যাপারটা আসলে আমি একটু সারপ্রাইজিং হয়েছিলাম যে আচ্ছা, আমার কোর্স শেষ হয়েছে আরও প্রায় 3 বছর হয়ে গেছে। তো 3 বছর পরে এসে আমাকে আবার সাপোর্ট দিতে চাই, তো আমি একটু মানে অবাক হলাম যে আসলে এখনও কেন আমাকে সাপোর্ট দিবে। আচ্ছা, তো পরে আর কি আমি ভাবলাম ঠিক আছে, তাহলে তো আমার জন্য সুযোগ, একা একা আসলে হয় না এইভাবে জব খোঁজা, একটু দেখা যাচ্ছে আজকে খুঁজি কালকে খুঁজি না, আর সব কিছু আসলে আপডেটেড না, যেহেতু আমি শর্টলিস্ট হচ্ছি না, তাহলে নিশ্চয়ই আমার সিভি রেজুমিতে কোনো সমস্যা আছে, তাহলে আমি হয়। তো ব্যাপারটা সুযোগ হিসেবেই দেখছিলাম এবং সারপ্রাইজিংও লাগছিল আর কি। সারপ্রাইজিং লাগতেছিল। হ্যাঁ। আচ্ছা, এটা একটা ভালো জিনিস জানলাম। সো ধরো আমি তো টোটালটাই হচ্ছে কোর্স এবং হচ্ছে এই জিনিসটা সম্পর্কে আমরা শুনলাম। এমনিতে কি মানে ওই যে ছোটোকালে মানুষজনের ইচ্ছা থাকে না যে আমি বড় হয়ে কি হব? কি ছিল ইচ্ছা, যে বড় হয়ে কি হবা? বড় হয়ে ভাই সত্য বলতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, কিন্তু আমার কিছু সমস্যা বলতে হচ্ছে আমি এমন একটা জায়গাতে পড়তাম যেটা আসলে ছোটোবেলা থেকে আমি বাইরে আর কি, ক্লাস 5-এর পর থেকে। আচ্ছা, তো ওই যে স্কুলে পড়তাম ওইখান থেকে আসলে আমার প্যারেন্টস আনতে চাচ্ছিল না, আর ওইখানে মেইনলি সায়েন্স ছিল না, তো যার কারণে আমার সায়েন্স নেওয়া হয় না। এটা কি ঘটনা, মানে এটা একটু একটু জানা যায় বিস্তারিত? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি যেখানে লেখাপড়া করতাম ওইখানে হচ্ছে আমাকে হোস্টেল থেকে পড়তে হতো। কোথায় পড়ালেখা করতাম? ওইটা আমার যশোরে পড়তাম। যশোরে কোন ইনস্টিটিউশনে? এটা হচ্ছে জাফরিয়া নামে একটা প্রতিষ্ঠান আর কি, প্রাইভেট প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা। তো ওখানে হচ্ছে সব মানে একটা জায়গার ভেতরেই পড়ালেখা করতে, হোস্টেল স্কুল সব একটা বাউন্ডারির মধ্যে? জি, বাউন্ডারির মধ্যে। আচ্ছা। তো দেখা যাচ্ছে যে আমরা গ্রামে থাকতাম, তো ওইখান থেকে আসলে গ্রামে এসে আমি আবার যখন এমনি সাধারণ স্কুলে পড়বো, আসলে গ্রামে প্যারেন্টসটা তো ভয় পায় যে অন্য ছেলেদের সাথে মিশে অন্য কিছু হয়ে যায় কিনা বা এরকম, ওই কারণে তারা আমাকে আনতে চায় নাই। কিন্তু আমার আসলে তখন থেকে ইচ্ছা ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব। আচ্ছা। তো যেহেতু ওইখানে সায়েন্স নাই, তাই আমার সায়েন্স নেওয়া হলো না, এবং ওই সময় আমার বেশ একটা গেল যে আমি কেন সায়েন্স নিতে পারলাম না, ইভেন স্টাডি ছেড়ে দেওয়ার মতো অবস্থা ব্যাপার সবার হচ্ছিল। কিন্তু পরে আবার আমি কন্টিনিউ করছি ওই সময় থেকেও, যদিও কোনো গ্যাপ দেই নাই। তো ব্যাপারটা হচ্ছে ওই যে ব্যাপারটা যে আমি তখন একটা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল আমার প্রথম থেকেই, কিন্তু আমার একাডেমিকের কিছু ব্যারিয়ারের কারণে আমি নিতে পারলাম না, ওইটাকে পরে আমি এইভাবে ইমপ্লিমেন্টেশন করেছি আর কি। আচ্ছা, ওখানে সায়েন্স ছিল না মানে এটা আমি প্রথম শুনতেছি, মানে কোনো ইনস্টিটিউশনে? হ্যাঁ, ওইটা তো ধরেন বেশ আগের, অ্যান্ড হচ্ছে যে ওইখানে তখনও হচ্ছে নতুন প্রতিষ্ঠান ওইটা। আচ্ছা। তো ওরা আসলে শুধুমাত্র আর্টসের স্টুডেন্টকে ভর্তি করাতে ছিল তখন, মানে এসএসসি লেভেল থেকে। এসএসসি লেভেল থেকে? হ্যাঁ, মানে ওদের এই এসএসসিতে শুধুমাত্র আর্টস ছিল, সায়েন্স ছিল না। ওরা হয়তো বা আমাদের 2 বছর পরে আবার সায়েন্স ওইখানে ইনক্লুড করছে, মানে আস্তে আস্তে প্রথমে ওদের হয়তো বা আর্টস থেকে শুরু করছে। হ্যাঁ। আচ্ছা। তো ওই কারণে আসলে ওই
ওই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা আসলে ছোটো থেকেই ছিল। আচ্ছা। তো পরে আসলে যেহেতু একাডেমিকভাবে হলো না, তো আমি ভাবলাম তাহলে আমি যখন প্রোগ্রামিং সম্পর্কে আমাকে একজন ভাই বলছিলেন, তো সাকিব ভাই, তো উনি বলার পরে আসলে উনিও কিন্তু আমার সাথে জয়েন করছিলেন কোর্সে। আচ্ছা। তো আমি দেখলাম যে আমার জন্য ভালো একটা সুযোগ, কারণ আমি যেটা চেয়েছি আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হব, তো সেটা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হচ্ছি, কম্পিউটারের একটা পার্ট তো আমি হচ্ছি, তো ব্যাপারটা তো ইন্টারেস্টিং। তো তখন আমি ভাবলাম যে করে হোক আমাকে এই কোর্সটা শেষ করে ওই লেভেলে যেতে হবে। কারণ ভাই সত্য বলতে আমি লেভেল 1 শেষ করার পরে, আমি যদি আরেকটু মানে বলি আর কি, লেভেল 1 শেষ করার আমি কিন্তু জবে ঢুকি নাই, কারণ আমি তখন আর্নিং করতেছিলাম। আর্নিং বলতে আমি কিন্তু কোর্সটা অন্যভাবে শেষ করছি সত্য বলতে ভাই। আমি যখন হচ্ছে ইউনিভার্সিটির প্রথমে আসি, আসার ফার্স্ট ইয়ারে আসার পরে আমার আসলে ঢাকাতে ফাইন্যান্সিয়াল অবস্থা সব কিছু মিলে আমি একটা জবে জয়েন করি, এবং সেটা একটা কোচিং সেন্টারে জব ছিল। তো আমার ক্ষেত্রে যেটা হতো, আমি সকাল 7টায় বের হতাম, ইউনিভার্সিটি ক্লাস করে 11টার দিকে অফিসে যেতাম। অফিস আমাকে একটু ফ্লেক্সিবিলিটি দিত, তো ওইখানে আমি 11টা থেকে 5টা বা 6টা পর্যন্ত জব করে বাসায় এসেই জাস্ট ফ্রেশ হয়ে আমি কোর্সে বসে যেতাম, এবং আমার লাইফটা এইভাবে চলতো। আমার কোনো মানে ওই তখন থেকে 2022-23 থেকে আমার কোনো হলিডে এখন পর্যন্ত নাই, আমি এখনও কোনো ফ্রাইডে কাটাই না। তো আমি আসলে ওইভাবে করেই সব কিছু ম্যানেজ করছি। ফ্রাইডে কাটাও না, ইন্টারেস্টিং। কিন্তু ফ্রাইডে মানে ধরো হলিডেগুলা, মানে মনে হয় না যে আমি কোনো কিছু মিস করতেছি জীবনে? অনেক কিছু মিস হয়ে যাচ্ছে। অনেক কিছু মিস হয়েছে। আমি যদি বলি তাহলে হচ্ছে যে আমার ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি মনে হয় না কোনো বন্ধুর সাথে বসে এক কাপ চা খেয়েছি। আচ্ছা। এমন হতো, ম্যাম ওই গেট দিয়ে বের হচ্ছেন ক্লাসরুম থেকে, আমি পিছনের গেট দিয়ে বের হয়ে চলে আসছি সাথে সাথেই, কারণ আমার তো অফিস আছে। অ্যান্ড যখন ইউনিভার্সিটি ছুটি হতো সবাই তো বাসায় যেত, গ্রামে যেত, বন্ধুদের সাথে আড্ডা দিত, ট্যুরে যেত। কিন্তু আমার তখন 2টা কাজ চলতো, একটা আমার অফিস, যেটা বড় রেসপন্সিবিলিটি, যেটা আমার আর্নিংয়ের একটা মতো সোর্স ছিল, যেহেতু ফ্যামিলি থেকে আমি কোনো টাকা পয়সা নিতাম না। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে আমার কোর্স, কারণ আমার ওই ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটটা আমার ওইটাকে পূরণ করতে হবে আর কি। না, এটা কারণে এখন রিগ্রেট হয় যে আমি আসলে কোনো কিছু পাইনি? এখন রিগ্রেট হয় না, কারণ এখন আমি আসলে ওর থেকে বেশি ট্যুর দিচ্ছি, বেশি সময় এনজয় করতেছি। তো এখনের লাইফটা আমার আরও সুন্দর, কারণ দেখা যাচ্ছে যে ভাই আমি কাউকে ছোটো করতেছি না। আমি যদি হচ্ছে তখন জানি না কি হতো, যদি হয়তোবা সবার মতো ওইভাবে কাটাইতাম, হয়তোবা আমি এখন যে লাইফটা পেয়েছি, আমি সিঙ্গাপুরে একটা কোম্পানি জব করতেছি, আমি ইউকেতে জব করে আসছি, এইটা, এবং ভালো একটা আর্নিং করতেছি, ভালো একটা স্যালারি পাইতেছি, এইটা আমার আসলে হতো না। এবং সেটা আনার জন্য হয়তো আমার এখন থেকে স্ট্রাগল করতে হতো। কিন্তু দেখেন এখন থেকে স্ট্রাগল করলে কয়েকটা ব্যাপার হতো। সেটা হচ্ছে যে এখন আমার লেখাপড়া শেষ, ফ্যামিলি থেকে একটা কথা বলতো যে কবে কি করবি, অ্যান্ড স্বাভাবিক। হ্যাঁ, স্টুডেন্ট লাইফে একটা কথা বলা যায়, আমি এখন স্টুডেন্ট। তো এখন ওই সময় আমার মনে হয় স্টুডেন্ট লাইফটা হচ্ছে বেস্ট সময় কোনো কিছু নিয়ে একটা জাম দেওয়ার, বা কোনো কিছু নিয়ে একটা সিড বপন করার আর কি। তো আমি আসলে ওই সিডিং টাইমটা ওইটা ধরছিলাম। ওকে। তো এখন ওই সময় যদি আমি এটা না করতাম, আমি হয়তো এইখানে আসতাম না যেটুকু পজিশনে আসছি। তো এখন কিন্তু আমাকে ঠিকই ওইটা করা লাগতো, যে কষ্টটা করছি, বাট তখন আমার মেন্টাল প্রেশার ছিল না। বাট এখন আর মেন্টাল প্রেশার যে আমার নেক্সট মান্থে কি জব হবে, আমি কি কোথাও জয়েন করতে পারবো। তো আমি আসলে দেখছি যে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করে জাস্ট 12,000 টাকা একটা স্যালারি জবের জন্য সে কী পরিমাণ স্ট্রাগল করতেছে, সেটা প্রাইভেট। তো ব্যাপারটা আসলে ওইটা আর কোনো রিগ্রেট হয় না, বরং ভালো লাগে যে না আমি আসলে কিছু করতে পারছি। মানে ওই সময় বন্ধু বান্ধব স্যাক্রিফাইস করা হয়েছে, বন্ধু বান্ধব স্যাক্রিফাইস করতে বলছি না, এটা ডেফিনেটলি কাজে লাগে। জিনিসটা হচ্ছে যে বন্ধু বান্ধবের ওই যে একটা অতিরিক্তপনা, ওই জায়গাটা স্যাক্রিফাইস করে স্ট্রাগল করা হয়েছে। এখন ওই জায়গাটা দেখা যাচ্ছে যে একটু এনজয়। এখন অনেক বন্ধু হয়তো বা নিজ থেকে খোঁজ নেয়, যারা আগে ওই সময়টাতে হয়তো বা খুব আনন্দে ছিল, বা দেখা এরকম হইতে পারে। মানে আমিও মাঝে মাঝে এটা দেখি যে ওই সময় অনেক ভালো বন্ধুরা ছিল না, যারা ওই সময়কার টপ, মানে ইউনিভার্সিটিতে খুব নাম ডাক, কিন্তু এখন হয়তো বা তারা হইতেই পারে লাইফে একটু ডিফারেন্ট, একটু স্ট্রাগলে আসে। তো সেক্ষেত্রে ওই রকম মানুষজনদের কাছ থেকে কখনো পাওয়া যায় যে দেখা যাচ্ছে খোঁজ নিচ্ছে, নিজের কাছে ভালো লাগে, এরকম কি হয়েছে কখনো? হ্যাঁ, ধরেন এটা হচ্ছে ভাইয়া শুধু বন্ধু বান্ধব না, এটা ফ্যামিলি মেম্বার বলেন বা রিলেটিভ বলেন, আচ্ছা, অনেক জায়গা থেকে আসলে এটা পাওয়া হয়, যদি আমি আসলে পাবলিকলি বলতে চাচ্ছি না। তো ব্যাপারটা এরকমই হয়। ধরেন হচ্ছে আপনি যখন একটা জায়গায় পৌঁছায় যাবেন, তখন স্বাভাবিকভাবে মানুষ একটু আপনাকে খোঁজ খবর নিবে, বা আরো একটু সবার একটু আদরের হয়ে যাবেন আপনি, এটা আসলে হয় আর কি। কিন্তু এইটা হওয়ার জন্য ভাইয়া তো একটা স্ট্রাগল থাকেই, এবং ওইটা করতে হলে আপনাকে ওই সময়ের জন্য, কিছু সময়ের জন্য সবকিছু স্যাক্রিফাইস বলতে এমন না যে আমি বন্ধু নাই আমার, এরকম না। বাট ব্যাপারটা হচ্ছে যে আমি কিছু সময়ের জন্য আড্ডা বলেন বা একটু বেশি মেশা বলেন, এটাকে অ্যাভয়েড করছি আর কি।
বাট এখন আমি মিশি, এখন আমি সব কিছুই করি। না এখন সেটা এক্স্যাক্টলি। হ্যাঁ। এখন বিষয়টা হচ্ছে আমি একটা জিনিস আরেকটু জানার ছিল যে অনেক যে ডিভাইস তোমার কি ছিল, মানে যখন আমি করতেছিলাম, তুমি যখন ওই যে ইউনিভার্সিটিতে পড়তা বা হচ্ছে যে কোর্সটা করছিলা, তোমাকে আগে থেকেই খুব ভালো ডিভাইস ছিল নাকি ডিভাইস নিয়ে কোনো চ্যালেঞ্জের মধ্যে ছিল কখনো? ভাই ডিভাইস নিয়ে তো চ্যালেঞ্জ ছিলই। আমার ডিভাইস বলতে ভাই আমি যদি বলি, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর তো করোনা শুরু হলো, আমি 2020 সালের স্টুডেন্ট ছিলাম। তো তখন হচ্ছে আমার কাছে আমি জানতাম যে আমার আব্বুর জব শেষ হবে 22 সালে। আচ্ছা। তো আমাকে হচ্ছে এর মধ্যেই কিছু করতে হবে, কারণ আমি যদি লেখাপড়াও কন্টিনিউ করতে চাই তাহলে আমাকে কিছু করতে হবে, কারণ আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। তো আমার হচ্ছে দুলা ভাইয়ের কাছ থেকে, উনি ডক্টর, তো ওনার হচ্ছে যে একটা পিসি ছিল, ওইটা উনি ইউজ করতো না, উইন্ডোজের। তো আমি ভাইকে বললাম, আপুকে আমি ভাইকে বললাম, তো ভাই বললো ঠিক আছে ওইটা নিয়ে যাও। তো আমি ওইটা দিয়েই মেইনলি ইউজ করতাম, বাট ওইটা ওপেন হতে আমার 10 মিনিট টাইম লাগতো। আচ্ছা। তো পরে যেটা হলো ভাইয়া ডিভাইসের, আমি যখন ওই যে আরেকটা জব করতাম কোচিং সেন্টারে, ওইখানের বেতন যা পেতাম এটা দিয়ে মোটামুটি 15,000 টাকা মতো গুছিয়েছিলাম। তো ওইটা দিয়ে আমি ওইটাকে জাস্ট একটু আপডেট করলাম SSD লাগিয়ে, আর একটু র্যাম বাড়াইলাম, যে ঠিক আছে আমি একটু কাজ করতে পারবো, প্রোগ্রামিং করতে পারবো আর কি। তো ওইটা মূলত আমি 24 সাল পর্যন্ত ইউজ করছি আমার মেইন ডিভাইস হিসেবে, এবং ওইটা দিয়েই আমি বেশ ভালো ভালো সফটওয়্যার ডেভেলপমেন্ট করছি। কিছু সময় সমস্যা হতো, যেমন নেক্সট.js বা ভারী কোনো সফটওয়্যার ইউজ করতে গেলে একটু হ্যাং করতো। তো পরে এসে তো আমি ওই সময় চিন্তা করছিলাম যে আমি যে 15,000 টাকা এইখানে ইনভেস্ট করছি বা আমার জবের থেকে আমি দিয়েছি, আমি ততক্ষণ পর্যন্ত এটা আমি ইমপ্রুভ করবো না বা আপডেট করবো না ততক্ষণ পর্যন্ত আমি এখানে ইনকাম করতে পারতেছি। আমি যদি আমার এই ডিভাইস থেকে ইনকাম করতে পারি দেন আমি এটাকে বড় করতে পারি, কারণ আমি ওই একটা ব্যাপারে বিশ্বাসী ছিলাম না যে আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে হোক বা অন্য কোনো টাকা নিয়ে হোক আমি 1.5-2 লাখ টাকা একটা পিসি বিল করলাম অ্যান্ড পজ একটা রুমে বসে থাকলাম, ওইটাতে আসলে বিশ্বাসী ছিলাম না। আমি যদি ওইটা থেকে কিছু আর্নিং করতে পারি, কিছু আমার রিওয়ার্ড ওইখান থেকে পাই, দেন আমি ওইটাতে আরও ইনভেস্ট করতে পারি। তো যখন আমি এখান থেকে পেলাম অ্যান্ড অনেক পরিমাণ পেলাম আল্লাহর মতে, তখন আমি আসলে ম্যাকে সুইচ করছি, এখন ম্যাক ইউজ করতেছি। ততদিনে তো তুমি অলরেডি চাকরি বাকরির ভিতরে ছিল। আমি চাকরি করতেছি, ইভেন হচ্ছে যে নিজের ছোট একটা এজেন্সিও দাঁড় করিয়েছি। তো সব দিক থেকে আর্নিং চলতেছে আর কি। হ্যাঁ, মানে এখন দ্যাটস ফাইন। আমি ওই সময়কার কথা, মানে কারণ কি অনেক সময় থাকে যে আমাদের তো ভাই ডিভাইস নাই, আমার তো ভাইয়া এই ডিভাইসে কি আসলে কোড করা যায়, এই ডিভাইসে কি আসলে এইটা করা যায়, বা এখন যেহেতু আরও অনেক বেশি ভারী সব কিছু চলে আসে, AI আসছে ইত্যাদি ইত্যাদি, সো এই জায়গাটাতে এই ডিভাইসে আসলে হয় না। সো ওই জন্যই আসলে জিজ্ঞেস করে ডিভাইস কি সবসময় ঠিকঠাক ছিল কি না। না ভাই, ডিভাইস ছিল না। ইভেন হচ্ছে আমি যদি বলি, একদম ফ্র্যাঙ্কলি বলি, আমার ভালো টেবিলও ছিল না। আমি যেটা করতাম, আমার একটা হচ্ছে কার্টুন আছে না, যে বড় কার্টুন, ওই যে বড় বড় অনেকগুলো, হ্যাঁ, ওইটার উপর আমার মনিটর থাকতো আর একটা ছোট বালিশ ছিল, বালিশের উপর কিবোর্ড থেকে আমি প্রোগ্রামিং করতাম ভাই। আচ্ছা, কারণ আমার ভালো ডিভাইস ছিল না, কারণ আমি আসলে বললাম না যে ভাই আমি আমার ইন্টার লাইফের পর থেকে বাসা থেকে কোনো টাকা নেই, হয়তো চাইলে দিত তারা, বাট আমি আসলে প্রেশার দেই নাই। তো আমার ভালো ডিভাইস ছিল না, আমি বললাম তো আমার ডিভাইস বানাতে 10 মিনিট টাইম লাগতো ভাই। চমৎকার। এমনিতে বললা যে তোমার বাবা 22 সালে রিটায়ার্ড করতেন, এমনি ফ্যামিলি নিয়ে যদি কিছু শেয়ার করতে চাও, যে আঙ্কেল কি করতেন, আন্টি কি করতেন, তোমাদের ফ্যামিলিতে কে কে থাকে? আচ্ছা, আমার হচ্ছে বাবা একটা মাদ্রাসা শিক্ষকতা করতেন, আচ্ছা, উনি রিটায়ার্ড করছেন। আম্মু হাউস ওয়াইফ। সরকারি মাদ্রাসা নাকি? এটা হচ্ছে আধা সরকারি বলে আর কি। আচ্ছা, সরকার স্যালারি দেয়, বাট টোটাল একদমই গভর্নমেন্ট। অনেকগুলো আধা সরকারি যে স্কুল থাকে ওইটার মতো একই রকম। জি। অ্যান্ড আম্মু তো হাউস ওয়াইফ। আর আমার হচ্ছে আপুরা বড়, 2জন আপু আছে, তারা আমার বড়, তাদের তো বিয়ে হয়ে গেছে, তারা জব করে না, অ্যান্ড তারা তো শ্বশুর বাড়িতে। অ্যান্ড আমার ছোট একটা ভাই আছে। তো আমার যেহেতু হচ্ছে যে আমি বলতে গেলে ফ্যামিলি বড় ছেলে, কিন্তু এমনি দেখতে গেলে আপুরা বড়, কিন্তু আপুদের দিক থেকে তো কোনো রকম সাপোর্টটা আসলে পসিবল হচ্ছিল না। ছেলে হিসেবে বড়, হ্যাঁ, ছেলে হিসেবে বড় আর কি। তো এখন যেটা হয়েছে যে আমি মোটামুটি যেহেতু একটা পজিশনে আসছি, অ্যান্ড আমার ছোটো ভাইকে আমার সাথে রাখি, ও এখন আইডিয়াল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিছে। আচ্ছা আচ্ছা, এতক্ষণ তো অনেকগুলো জিনিস নিয়ে আমরা কথা বললাম, শুনলাম। এমনিতে ধরো, মানে আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে এই যে টোটাল যে জার্নিটা, এই জার্নির মধ্যে তুমি যদি একটা সিঙ্গেল ইনসিডেন্ট বলো, বা একটা বা দুইটা বা তিনটা লেয়ার করো, সর্বোচ্চ 3টা লেয়ার, যে এই 3টা জিনিসটা আমাকে আসলে মুভ করছে, মানে জিনিসটা কি টোটাল লাইফের, ধরো তুমি ক্লাস 5 থেকে বাইরে বললা, হ্যাঁ, সো এরপরে হচ্ছে তুমি বাইরে একটা নতুন জায়গাতে পড়ালেখা করছো, আর্টসই ওখানে ছিল,
বাট তোমার মনের মধ্যে ছিল যে তুমি সায়েন্সে পড়বা। দেন আর্টসের থেকে যেহেতু এসএসসি করা হয়েছে, এইচএসসি তো তার চেঞ্জ করা যায় না, ওই অনুযায়ী পড়ছো, বাট ভিতরে এই জার্নিটা ছিল। এরপরে তুমি প্রোগ্রামিং হিরোতে জয়েন করলা মানে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যান্ড সেখানে পড়ালেখা করলা। সো এই যে টোটাল লাইফের জার্নিটা, তুমি আমাকে অনেক কিছু বললা, বাট এই টোটালটা কি সরল রৈখিকভাবে ছিল, নাকি কোনো কোনো সময় এটা তোমার একদম ডাউন করছে, তোমার মনে হয়েছে দূর এটা করবো না, ভালো লাগতেছে না, আবার কোনো কোনো সময় ওইখান থেকে বুস্ট আপ হয়ে ব্যাক আসছো? সেরকম যদি তিনটা আমাকে জিনিসটা বলো, যে এটা কি আসলে সরল রৈখিক ছিল নাকি কোনো লেয়ার ছিল মাঝখানে? আচ্ছা ভাইয়া, এটা সরল তো আসলে ছিল না। আমি যদি ফার্স্ট বলি, তাহলে আমার যখন ওই যে সায়েন্স নিয়ে ব্যাপারে একটু ঝামেলা হলো, ফ্যামিলি বলেন বা সব কিছু মিলিয়ে, তখন আমি একটা সময় ভেবেছিলাম যে আমি আসলে লেখাপড়াই করবো না। আচ্ছা, তো ছোটকালে? হ্যাঁ, কারণ আমার আসলে যে ইচ্ছা ছিল, এবং আমার কিন্তু খুব তীব্র ইচ্ছা ছিল যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেটে যাব বা ওই রিলেটেড কিছু করব। তো যেহেতু আমার ওইটা ভেঙে গেল, তো আমি আসলে আর মানে ভাবলাম আর কন্টিনিউ করবো না লেখাপড়া। ইভেন আমার ক্ষেত্রে যেটা হতো ভাই, আমি ফার্স্ট সেকেন্ড ছাড়া খুব কমই মনে হয় কিছু হয়েছি ক্লাসে। চমৎকার। তো যেহেতু আমি জানতাম যে ভালো স্টুডেন্টরাই সায়েন্স নেয় বা ফার্স্ট বেঞ্চ স্টুডেন্টরা সায়েন্স নেয়, তো আমি যেহেতু ওইখানে নিতে পারলাম না, তো আমি আসলে খুব বেশি মানে হার্ট হয়েছিলাম। তো তখন মনে হলো আমি আসলে আর লেখাপড়াই করবো না, আমি লেখাপড়ায় তুমি স্টপ করে দিব আর কি। তো এরকম ব্যাপার হলো, কারণ আমি আসলে যেটা হলো, আমি ওর পর থেকে টেবিলে বসলে পড়তে পারতাম না, আমার খুব খারাপ লাগতো আর কি, কারণ আমার তো একটা ইচ্ছা ছিল, সেটা নষ্ট হলো। তো আমি মোটামুটি ধরে নিচ্ছি আমি লেখাপড়াই করতাম না, ইচ্ছা করে পরীক্ষা ভালো করে দিতাম না। ধরেন 100 মার্কের পরীক্ষা আমি 80 মার্ক বা 50 মার্ক দিয়ে চলে আসতাম আর কি। ঠিক আছে, কোনো রকম যতটুকু দেওয়া যায়। তো তখন হচ্ছে আমার অনেক স্যারেরা বললো যে তুমি এরকম কেন করতেছো। একজন স্যারকে মানে একটু শেয়ার করছিলাম কোনো রকম, কারণ সব কথা সবাইকে বলতামও না তখন। তো পরে হচ্ছে আমি বললাম যে আমার ফ্যামিলি থেকে আমার ওই ব্যাপারেগুলো বাদ দিলেও হচ্ছে যে আমার দুজন দুলা ভাই আছেন, তো তারা আমাকে সব সময় মানে হেল্প করছে আর কি। তো ছোটো দুলা ভাই, আমার ছোটো আপু তখন বিয়ে হয়, তো ভাইয়া বলে ঠিক আছে তুমি যেটা চাও তোমাকে সেটা দেওয়া হবে, তুমি এসএসসি পরীক্ষাটা ভালো করে দাও। তো তখন আমি পরীক্ষা দিলাম। এরপরে কলেজে যে ভর্তি হবো আমাকে সবাই বুঝাইতো, ইভেন বুঝাইতো, আমি জানতাম যে উনি আমাকে কী কী কথা বলতে পারে, এটুকু আমি আন্দাজ করতে পারতাম যে হয়তো বা উনি আমাকে বলবে ভালো একটা কলেজ পাবা না, বিশ্ববিদ্যালয় পাবা না, এরকম হতো আর কি। তো এইটা হচ্ছে একটা ব্যাপার ছিল। তো ওনার কথাতে আমি একটু ব্যাক করি। এরপর যখন কলেজে গেলাম, তো আমাদের হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের হচ্ছে প্রিন্সিপাল স্যার ছিলেন রাব্বি হাসান স্যার। উনি খুব সুন্দর একটা কথা বলছিল যে তুমি যখন রাতে গাড়ি চালিয়ে বা কার চালিয়ে তুমি ঢাকাতে যাচ্ছ যশোর থেকে, ঢাকা তো তোমার এখানে 150 কিলোমিটার দূরে, কিন্তু তোমার রাতের বেলায় একটা কার তোমাকে জাস্ট আলো দিচ্ছে 300 মিটার দূরে, তুমি ঢাকা দেখতে পারতেছো না, তার মানে কি তুমি ঢাকা যেতে পারবা না? অবশ্যই পারবা। ওই 300 মিটার ফোকাস করার পরে তুমি আরও 300 মিটার দেখতে পারবা। অ্যান্ড তুমি যখন একটা কার চালাইবা তখন দেখবা তোমার লুকিং গ্লাসটা খুব ছোট, এবং তুমি হয়তো 20 মিনিট পর 5 সেকেন্ডের জন্য তাকাবা না এখানে, আর তোমার সামনের যে গ্লাসটা ওইটা অনেক বড়। তো আর তুমি যদি লুকিং গ্লাসে অনেক বেশি তাকাও, তুমি কিন্তু এখান থেকে ব্রেক করবা অ্যান্ড এখানে অ্যাক্সিডেন্ট করবা। তো লাইফটা হচ্ছে ওরকম, তোমাকে সামনে ফোকাস করতে হবে। তো ওনার এই কথার পরে আমার কেন জানি একটু মাইন্ড চেঞ্জ হলো আর কি, অ্যান্ড আমি খুব বেশি মোটিভেটেড হয়ে গেলাম আর কি। তখন আর কি আমি লেখাপড়া আবার শুরু করলাম, অ্যান্ড মনে হলো ইউনিভার্সিটি যেতে হবে। তো সেইভাবে করে আর কি একাডেমিক লাইফটা আবার ভালো করে শুরু করা। আর প্রোগ্রামিংয়ের এখানে যদি আসি ভাইয়া, তাহলে হচ্ছে সেকেন্ড লেয়ার যেটা আমার এখন প্রফেশন, তো সেটা হচ্ছে যে বলা যায় ভাইয়া হচ্ছে আমার লাইফের আমি যতগুলো মানুষের উপর খুব বেশি কৃতজ্ঞ, তার মধ্যে যদি একজনের নাম আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, তাহলে মওদুদ ভাই, যিনি হচ্ছে আমাকে বলা যায় যে আমি আজকে যতটুকু জুবাইয়ের বা যা জুবাইয়ের এই সবটাই ওনার অবদান। তো আমি যখন ওই কোচিং সেন্টারে জব নিলাম, উনি তখন ওইখানে সিইও ছিলেন। তো উনি আমাকে বললেন যে তুমি স্কিল ডেভেলপমেন্ট করো। ওনার সাথে এরকম হতো, যখন গল্প করতাম 3-4 ঘন্টা অটোমেটিক্যালি কেটে যেত। অনেক ভালো পরামর্শ দিত, অনেক কিছু বোঝাইতো, ইভেন এখনও দেয়। তো আমি কি করতাম, ফোনে রেকর্ড করে এগুলো আমার পিসিতে রেখে দিতাম। যখন আমি ডিমোটিভেটেড হতাম, এই প্রোগ্রাম শিখতে যে ছেড়ে দেওয়ার মতো অবস্থা হতো, তখন আমি শুনলে আবার হতো। তো উনি বলতো যে তুমি তোমার লাইফটাকে তোমার সারাদিনকে 4 ভাগে ভাগ করবা, মানে 6x4, মানে এইভাবে করবা। তাহলে হচ্ছে ধরো তোমার 6 ঘন্টা জব, 6 ঘন্টা তোমার স্টাডি, আর 6 ঘন্টা তুমি হচ্ছে এই যে স্কিল ডেভেলপমেন্ট করতেছো। তো এইটা করার ফলে আসলে লাইফ একটু চেঞ্জ হলো আর কি, এবং খুব ভালোভাবে চেঞ্জ হলো। তো আবার ওনারই যখন আমি সফটওয়্যার করলাম, তখন হচ্ছে বলা যায় যে ভাইয়া নন টেকনিক্যাল মানুষের থেকে আমি সিস্টেম ডিজাইন শিখছি। এরকম বসার পরে উনি বলতো আচ্ছা এইটা আমরা কিভাবে করব। মানে ধরেন একটা সিস্টেম করা হলো, যে উনি আমাকে বললেন যে আমরা প্রোগ্রাম হিরোতে আছে যে অন ডিভাইস লগ ইন সিস্টেম চালু করব। তো আমি আসলে তখন জানতাম না কিভাবে করে। তো বললো কিভাবে করবা।
তো ওই যে তখন আমাকে ইনস্ট্যান্ট উত্তর দিতে হতো, ভাই কিন্তু খুব ফ্র্যাঙ্কলি বলতো আর কি, মানে ফ্রেন্ডলি বলতো। তো আমি তখন আর কি ওইটাকে করতে পারতাম যে ঠিক আছে আমাকে এবার চিন্তা করতে হবে। তো আরেকটা কথা উনি বলতেন যে মানুষ কিন্তু একদম শেষ সময়ে এসে হাল ছেড়ে দেয়। তো প্রোগ্রামিংই তো আমার এরকম হয়েছে, যখন আমি HTML শেষ করছি, জাভাস্ক্রিপ্টের ফাংশনে গেছি, কিছুই আর বুঝি না, আমি পারতেছি না। তো ভাই ওই যে বলতো যে শেষ সময় এসে ছেড়ে দিবা, এরকম হতে পারে, ওইটা আর করো না। তো ওইটা শোনার পরে আমি আবার এখানে জয়েন করতাম আর কি। আবার হচ্ছে যখন আমি প্রফেশনে আসলাম, আসলে প্রফেশনে কিছু ব্যাপার আছে যে এখানে কন্টিনিউয়াস একটা প্রেশার থাকে, টিমমেটের থেকে কথা শুনতে হয়, বা হচ্ছে যে কথা শোনা বলতে খারাপ কথা না, তাদের অর্ডার মেনটেন করে কাজ করতে হয়, একটা এনভায়রনমেন্ট আছে, একটা এখানে একটা বলা যায় যে কিছু ইথিক্স ফলো করা লাগে। তো ওই জায়গা থেকে মাঝে মাঝে জব ছেড়ে দিই, কিন্তু বলা যায় যে না, আমাকে তো আসলে ওই যে ইঞ্জিনিয়ার হতে হবে, কারণ আমি তো নিজে কাজ করলে আমি অনেক কাজ আর্নিং করতে পারবো, অনেক কিছু হবে, বাট এই যে আমার ইঞ্জিনিয়ার, আমি যখন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলে জব করতেছি, ইঞ্জিনিয়ার রোলটা তো আমি পাবো না। তো ওইগুলো আসলে রোলের পাশাপাশি ইঞ্জিনিয়ার হইতে গেলে তো আরো নতুন নতুন জিনিস শেখা লাগে, মাইন্ডসেট লাগে, প্রবলেম সলভ করা লাগবে আমার। জি। সো ওইটা তো এখন হচ্ছে। এই যে তুমি বলতেছিলে যে চাইনিজদের সাথে কাজ করতে যে তুমি অনেক কিছু শিখতেছো, তো প্রবলেম সলভ করতেছো তো, রাইট? এর আগে যেটা কাজ করছো সব তো বাংলাদেশি। হ্যাঁ। এখন যে চাইনিজদের সাথে কাজ করতেছো, তাদের মাইন্ডসেট আমাদের মাইন্ডসেট তো ডিফারেন্ট। হ্যাঁ। এন্ড দেন এখানে তো তোমার একটা প্রবলেম সলভ করা লাগতেছে, এটা তো একটা প্রবলেম। জি, অবশ্যই প্রবলেম। যে আমি একটা মাইন্ডসেট নিয়ে বিলং করি, যেটা তুমি প্রথমে বলতেছিলে, দেন ওদের মাইন্ডসেটটা ডিফারেন্ট, সো আমি দুটার সাথে ম্যাচ করা, এটা তো একটা প্রবলেম সলভিং। জি। সো ইঞ্জিনিয়ার হইতে গেলে তো আমাদের প্রবলেম সলভিং করাই লাগবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার মানে তো আমরা কারো প্রবলেম সলভ করতেছি আর কি। সো এটা একটা চমৎকার জিনিস। কিন্তু আমার মাথায় না অনেকক্ষণ ধরে শুনতে একটা কথা খুব কোশ্চেন মাথায় আসতেছে, যে তুমি বললে যে আমি ছোটকাল থেকেই বাইরে। এই বাইরে থাকাটা কি আসলে বাসা থেকে কি তোমাকে জোর করে দেওয়া হয়েছিল, নাকি কোনো চ্যালেঞ্জ ছিল যে ক্লাস 5 থেকে তুমি বাইরে ছিলা? আচ্ছা, আমি ভাইয়া বাসায় আসলে ওইভাবে একটা পরিবেশও ছিল না। পরিবেশ বলতে আমরা মোটামুটি সম্ভ্রান্ত পরিবার, বাট সারাউন্ডিং মিলিয়ে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আমাকে আমার বাবা যেভাবে গড়তে চাইতেন, তো ওইটা আসলে আমার ওইখানে হচ্ছিল না। তুমি এমনি ছোটকালে কোথায় থাকতা? যশোরে থাকতাম। যশোরে কোথায় গ্রাম? যশোর হচ্ছে বাঘারপাড়াতে আর কি আমাদের। আচ্ছা, বাঘারপাড়াটা কোন দিকে পড়ছে? মানে আমার বাসা ওই দিকে, ওই জন্য জিজ্ঞেস করতেছি, জানা যাবে? এটা হচ্ছে আপনি চাড়াভিটার নাম শুনছেন? চাড়াভিটা মানে শুনেন না? আচ্ছা, বাঘারপাড়াটা হচ্ছে ঝিনাইদহর ওই দিক দিয়ে, ঝিনাইদহ আসতে। হ্যাঁ, কালীগঞ্জের থেকে একটু ওইদিকে, একটু আগে আসে। আচ্ছা, যাই হোক, ওইটা আমি চিনি না যদিও। আচ্ছা। কিন্তু ওই জায়গাতে মানে গ্রামে থাকতা বাসায়। হ্যাঁ। এরপরে মানে গ্রামে স্কুল ওইভাবে ছিল না? হ্যাঁ, স্কুল মোটামুটি ছিল, কিন্তু সমস্যা হচ্ছে আমি একটু দুষ্টু প্রকৃতি ছিলাম। আচ্ছা, মানে আমি ধরেন মানুষের সাথে একটু রাগারাগি করতাম, মানুষের সাথে একটু মারামারি করতাম, ছোট বড় যে হোক, মানে আমার আসলে এটা একটু ব্যাড ছিল। তো আব্বু খুবই শান্ত, এবং হচ্ছে উনি যেহেতু হচ্ছে যে একটা ভালো সম্মান নিয়ে সোসাইটিতে বসবাস করে, তো সেইখানে দেখা যাচ্ছে আমি যদি এইভাবে করতে থাকি তাহলে তো একটা সমস্যা। ওই কারণে মেইনলি আর আমি যেহেতু হচ্ছে অনেক বড়দের সাথে মিশতাম বেশি, আমার একটা মানে ছিল। তো তখন ওনারা দেখলো যে আমি লেখাপড়া থেকে দূরে চলে যেতে পারি আর কি, যে এত আড্ডাবাজি, সবার সাথে মেশা অ্যান্ড সব কিছু মিলিয়ে। তো তখন আর কি ওনারা আমাকে ক্লাস 5-এ থাকতে? হ্যাঁ, 5-এ থাকতে। আচ্ছা, এমনিতে ক্লাস 5 পর্যন্ত গ্রামেই পড়ালেখা করা হয়েছে? হ্যাঁ। আর এরপরে হচ্ছে এই ধরনের কারণে হচ্ছে হোস্টেলে দেওয়া হয়েছিল? জি। আচ্ছা, চমৎকার। এমনিতে তোমার ফ্যামিলি মেম্বাররা এখন কি হ্যাপি? আঙ্কেল আন্টি? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি, অ্যান্ড আমাকে হচ্ছে তারা খুব করে, অ্যান্ড তারা এখন আমাকেই সাপোর্ট করে বা আমার সব কিছু। তোমার ফ্যামিলির কি এখন আর্নিং মেম্বার, মানে বিশেষ কি তুমি একমাত্র পারসন? হ্যাঁ, আব্বু তো এখন রিটায়ার্ড করছেন। তো এমনিতে যদি অ্যাক্টিভ সোর্সিং বলেন তাহলে আমি, আর প্যাসিভ বললে আমাদের যে জায়গা জমিগুলো আছে ওইখান থেকে যে ধান ঠান আসে, এটা তো আলাদা। আচ্ছা, ওটা তো প্যাসিভ, মানে এমনি অ্যাক্টিভলি তুমি হচ্ছে দ্য পারসন আর কি। এমনিতে যদি জুবের ভাই তোমার কাছ থেকে জানতে চাই যে ধরো আমরা তো তোমার গল্পটা জানলাম, এই যে আমরা অনেকেই চিন্তা করি আসলে যে আমি তো এখন স্টুডেন্ট, আমি এখন আগে পড়ি। আমাদের সমাজে একটা সময় প্রবাদ ছিল না যে পড়ালেখার সময় টাকার চিন্তা করো না, এটা নষ্ট হয়ে যায় আর কি। সো তুমি স্টুডেন্ট লাইফে স্ট্রাগল করছো, চাকরি বাকরি করছো, তোমার ওই রকম প্রেশার ছিল না হয়তো, বা তুমি নিজেই বলতেছিলা যে হয়তো বা আমি বাসায় চাইলে হয়তো দিত, তাদের কষ্ট হইতো, বাট আমি নিজে কিছু করতে চাইছি। দেন এটা তো তুমি নিজ থেকে করতে চাইছো। অনেকের হয়তো বা অনেক প্রেশার থাকে, ফ্যামিলি থেকে দিতে পারতেছে না বা দিতে পারবে না, বাট স্টিল তারা কিছু করে না। আবার এরকম হতে পারে যে ধরো তুমি অ্যালামনাইতে আসছিলা, তুমি একটা জায়গায় চাকরি তো পেয়ে গেছো,
ইউ নো এভরিথিং যে কীভাবে কী করতে হবে, এবং এর ভিতরে কোনো রকেট সায়েন্স তো নাই যে একদম নতুন কিছু আমি জানতে পারবো জব প্লেসমেন্টে গেলে, বাট স্টিল তুমি আবার আসছো, দেন এসে তুমি এখান থেকে নিজেকে পলিশ করছো। তো এবং তুমি একটা নতুন চাকরিও পাইলা একটা চাইনিজ কোম্পানিতে। তো এই টোটাল জার্নি আমি যে প্রশ্নগুলো বললাম আর কি, এই টোটাল তোমার যে গল্প থেকে তুমি যদি মানে সামনে যারা আসবে তাদের জন্য তোমার কাছে কি মনে হয়, কোন কোন পয়েন্টগুলো তোমাকে দেখলে মনে হয় যে এইটা আসলে খুবই খারাপ হচ্ছে, এটা ও চাইলেই ভালো করতে পারে, মানে এরকম একটা মানে নিজের ফিলিংস থেকে একটা অ্যাডভাইস আমি বলছি না, মানে ফিলিংসটা তোমার কি মনে হয় যে এটা একটু ভালো করতে পারে, এবং কোন কোন জায়গাতে আসলে নজর রাখলে এই যে ইনভেস্টমেন্ট ওরা সময়টাতে দিচ্ছে মানে নিজের ক্যারিয়ারটা এটা ভালো হইতে পারে এখনকার এই সময় এসে। আচ্ছা ভাই, একটা ব্যাপার হচ্ছে আমরা যেটা মনে করি প্রথম যেটা আপনি বললেন যে লেখাপড়ার সময় টাকার চিন্তা করতে হয় না, এটা আমিও আসলে আমি যখন শুরু করছি তখন আমিও শুনছি যে ও টাকার মুখ দেখছে তাহলে তো লেখাপড়া হবে না, বাট আমি কিন্তু আমার গ্র্যাজুয়েশন শেষ করছি। তো ব্যাপারটা হচ্ছে ভাই এখন যে সিচুয়েশন চলে আসছে অ্যান্ড ওয়ার্ড যেভাবে দ্রুত আগাচ্ছে, আপনি দেখেন একটা এন্ট্রি লেভেলে জবে যেতে গেলেও আপনাকে বলে আপনার এক্সপিরিয়েন্স কি, কিছুটা এক্সপিরিয়েন্স চাই তারা, কারণ কোম্পানি তো আপনাকে এখন শেখাই নিয়ে চালাবে এটার মতো অবস্থায় থাকে না আর কি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার হয়তো স্কিল আছে, বাট জবে কিন্তু শুধুমাত্র স্কিল দিয়ে চলে না ভাই, সফট স্কিলের ব্যাপার আছে। তো অফিসের কিছু ইথিক্স আছে, কিছু রুলস আছে, রেগুলেশন আছে, ওইগুলোও শেখার প্রয়োজন হতে পারে। তো আসলে যেটা হয় আপনি যখন হচ্ছে নতুন করে এন্ট্রি লেভেল থেকে শুরু করতেছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি প্রথমেই বলছিলাম যে আপনার দুইটা ব্যাপার এখানে ঘটে, একটা হচ্ছে আপনার মেন্টাল প্রেশার চলে আসে, দ্বিতীয় হচ্ছে আপনাকে জব পেতে খুব কষ্ট হয় আর কি। তো স্টুডেন্ট লাইফ থেকে যেটা আমার কাছে মনে হয়, ধরেন হচ্ছে সবাই আমাদের ইউনিভার্সিটি কতটুকু বা টাইম মানে ক্লাস থাকে, হয়তো বা সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করি বা 5 দিনও ক্লাস করতে পারি, সপ্তাহে 2 দিন আমার হাতে টাইম থাকে। এই 2 দিন সে যদি যে কোনো স্কিল, শুধু প্রোগ্রামিং না, তা যদি অন্য কোনো প্যাশনেট থাকে সেদিকেও যদি সে হচ্ছে দেয়, যেখানে দিক সেটার যদি বেস্টটা দেয়, তাহলে সে আসলে ওই 4 বছর শেষ করতে করতে একটা জায়গায় পৌঁছানোর মতো অবস্থায় চলে যেতে পারে, একটা পথ সে নিজে তৈরি করে নিতে পারে, অন্তত কিছু না হোক নেটওয়ার্কিংটা হয়, যে আমি জানাশোনাটা হয়, হ্যাঁ আমি যেখানে যাবো সেখানে আসলে কি ঘটে আমি তাহলে ওইগুলো পারবো আর কি। অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা হয় ভাইয়া, সেটা হচ্ছে যে আমি যেটা দেখছি এটা হতে পারে, আমি জানি না কি হবে, ধরুন এই পডকাস্টটা শোনার পর অনেকের এরকম হতে পারে যে ঠিক আছে খুব বেশি মোটিভেটেড হলো ভাই, হয়তো বা আমার কথা বলতে পারে জুবাইর ভাই তো অনেক টাকা ইনকাম করতেছে, হয়তো বা অন্য কেউ 6 ডিজিট ইনকাম করতেছে, আমি আজকে থেকে শুরু করে দিই অ্যান্ড আমার লাইফে যা আছে সব ছেড়ে দিই, লেখাপড়াটা যা আছে। বা এইটার আসলে আমি পক্ষপাতিত্ব না, কারণ আপনি যদি শুধুমাত্র টাকার দিকে তাকায় আসেন তাহলে হয়তো 2 মাস 3 মাস পরে আপনি এখান থেকে ডিমোটিভেটেড চলে যাবেন, অ্যান্ড হচ্ছে আপনি যেই টাকাটা চাইছিলেন সেই টাকাটাই পাচ্ছেন না। তো তাহলে হচ্ছে এইখানে মেইন ব্যাপার হচ্ছে আপনার যে কাজটা করবেন কাজের প্রতি একটা ইন্টারেস্টিং বা প্যাশনেট থাকা লাগবে আর কি। তো আপনি যখন একটা কিছু শিখতেছেন, আপনার ফার্স্ট জব যেটা ঝঙ্কার ভাই একটা কথা বলে যে লাইফে 3-4টা জব নিয়ে চলতে হয়, একটা ফার্স্ট জব, সেকেন্ড জব থাকতে হয়, যেটা সেকেন্ড জব দিয়ে হয়তো তুমি এখন প্রোগ্রামিং করতেছো, যে আমাদেরকে বলতো উনি, তো ওই ফার্স্ট জবটা ছেড়ে দিতে নেই। আমি আমার কয়েকটা ফ্রেন্ডকেও দেখছি যে প্রোগ্রামিং শিখতে আসছে অ্যান্ড বা অন্য কিছু শিখতেছে, লেখাপড়ায় ছেড়ে দিছে, কিন্তু ভাই এটা তো আসলে উচিত না, কারণ আপনি এখন যেটা আমি কিছুদিন আগে শুনছিলাম যে প্রোগ্রামিংয়ে এখন একটা ব্যাপার ঘটছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি জাভাস্ক্রিপ্ট পারেন, বাট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনি যদি ভালো এডুকেটেড না হন তাহলে আপনি কমিউনিকেশন ভালো করতে পারবেন না। আর এখন যেহেতু এআই আসছে, তো কোড আসলে ওইভাবে চিন্তা করা লাগে না, বাট আপনার যদি কমিউনিকেশন ভালো না থাকে, মানুষের বিজনেস লজিক না বুঝেন, তাহলে আপনার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো আমার একটা পরামর্শ না বলা যায় যে একটা জায়গা, সেটা হচ্ছে যে যেটা ফার্স্ট জব আছে এটা ছেড়ে না দেওয়া, সেকেন্ডভাবে এটাকে আরেকটু গুরুত্ব দেওয়া। আরেকটা ব্যাপার যেটা ভাইয়া ঘটে সেটা হচ্ছে যে আমি আমার থেকে হচ্ছে আমি ট্যালেন্টেড না, বাট আমার থেকে অনেক ট্যালেন্টেড মানুষ দেখছি, আরও বেশি দ্রুত কাজ করতে পারে এরকম মানুষ দেখছি, বাট তারা হচ্ছে কোনো কিছুতে স্থায়ী না, ধৈর্য ধরতে পারে না। যেমন ধরেন একটা জিনিসের ফল পেতে হলেও 2 বছর 1 বছর টাইম লাগে, যে কোনো কাজ হোক বা গাছ হোক যাই হোক না কেন। তো ওনারা যেটা করে দেখা যাচ্ছে যে আজকে মানে আপনার হচ্ছে যে পাইথনের ভালো একটা হাইপ আসছে, যেহেতু এআই আসছে, উনি হচ্ছে হঠাৎ করে জাভাস্ক্রিপ্ট থেকে পাইথনে সুইচ করে ফেলল। হ্যাঁ, তো আপনি চিন্তা করেন আপনি 10টা ল্যাঙ্গুয়েজ শিখলেন, বাট কোনোটাই আপনি মিড লেভেল বা সিনিয়র লেভেল না, তাহলে আপনি জব পেলেও আপনি এন্ট্রি লেভেলের জব বা ইন্টার্নশিপ পাচ্ছেন। বাট আপনি যদি একটাতে অন্তত 6 মাস 1 বছর সময় দেন, তাহলে আপনি ওইটার মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে যেতে পারতেছেন। তো তখন আপনার ভ্যালুটা কিন্তু আরেকটু বাড়তেছে। তো যে কোনো জিনিসে স্থায়ী হওয়াটা একটু বেশি গুরুত্বপূর্ণ আর কি আমার কাছে মনে হয় আর কি।
ইন্টারেস্টিং, অনেকগুলো জিনিস জানলাম। যে ফার্স্ট জব বলতে তুমি যেটা বুঝাইতেছো যে আমার হাতে যদি এখন পড়ালেখা থাকে, দ্যাট ইজ মাই ফার্স্ট জব, ওইটা আমাকে আগে ওইটা ঠিক রাখতে হবে। অ্যাডিশনালি সেকেন্ড একটা জিনিসে আমাকে ফোকাসও দিতে হবে। যদি দুইটা সাইমultaneously করতে পারি দেন আমি ভালো করবো। জি জি জি। কিন্তু এমন না যে আমি সেকেন্ড একটা চমৎকার জিনিস পাইছি প্রথমটা ভুলে যাবো, যে আমার একাডেমি দরকার নেই। দুইটাই দরকার আছে, দুইটা দরকার আছে। হ্যাঁ, সো এটা একটা ভালো জিনিস বলছো। আমি মানে তোমার কোয়েশ্চেন শুনতে আরেকটা জিনিস মাথায় আসছে, যে ধরো এই যে তুমি তো এখন দেশের বাইরে কাজ করতেছো, চাইনিজদের সাথে কাজ করতেছো, সো সেক্ষেত্রে ধরো দেশের বাইরে করতে গেলে তো ইংলিশের একটা ব্যাপার কাজ করে, তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের কথাও বলতেছিলা। সো এখন ওই জায়গাটাতে তুমি আসলে কীরকম দেখো, যে ইংলিশে কি আসলে খুবই ফ্লুয়েন্ট একদম নেটিভ স্পিকার হইতে হয়, নাকি কীরকম হইতে হয়, তুমি কাজ করো কীভাবে? আচ্ছা ভাইয়া, আমাদের তো মোস্ট অফ দ্য টাইম ইংলিশে কমিউনিকেশন করা লাগে, মিটিং বলেন বা ওরা হচ্ছে আমরা যেটা মিটিং বলি ওরা ওইটাকে কেডেন্স বলে। আচ্ছা, ক্রিডেন্স। হ্যাঁ, আচ্ছা। তো এই যে ওয়ার্ডগুলো এটা তো আমি আসলে ওইখানে যেও শিখছি। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই আপনাকে একদম ফ্লুয়েন্ট নেটিভ ইংলিশ লাগবে না, আপনি মোটামুটি তার কথা বোঝেন, আপনার মনের ভাবটা তাকে কিছুটা বোঝাইতে পারেন, হয়তো গ্রামার ঠিক হচ্ছে না, তাই না, মানে আপনি মোটামুটি একটা জায়গায় চলে যেতে পারতেছেন। বাট আরেকটা ব্যাপার ঘটে যে আপনি যদি ওইটা দিয়ে আপনি হয়তো এন্ট্রি করতে পারেন, কিন্তু আপনাকে আরেকটু আপডেট হতে হবে যদি আপনি আরও একটু ভালো কিছু করতে চান, যদি মিড লেভেল বা সিনিয়র লেভেল যেতে চান, তাহলে কমিউনিকেশনটা আরেকটু বেটার করতে হবে। এটা ইংলিশে কমিউনিকেশন, হ্যাঁ, ইংলিশ কমিউনিকেশনটা মাস্ট। তবে এটা যে ফ্লুয়েন্টলি একদম নেটিভ প্রথম থেকে এরকম আসলে না আর কি, মানে প্রথমে চলনসই হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকে পড়লাম, এরপর আমি ওটাকে মানে গ্র্যাজুয়ালি আমাকে উপরের দিকে উঠে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি যদি ওইটা ইমপ্রুভমেন্ট কমাই দিই তাহলে আমি কিন্তু আমার আর হবে না। হ্যাঁ হ্যাঁ, ইমপ্রুভমেন্টের মধ্যে থাকলে এর ভিতরে আমার জবও হবে এবং আমি আস্তে আস্তে উপরের দিকে উঠব। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, চমৎকার। থ্যাংক ইউ সো মাচ জুবায়ের ভাই, তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো, অনেকগুলো জিনিস জানলাম এবং খুব মানে খুবই ফাস্ট ওয়েতে আমরা অনেক কিছু জেনে ফেলছি, শিখে ফেলছি। এটা খুব চমৎকার একটা জিনিস হয়েছে। থ্যাংক ইউ জুবায়ের ভাই। এমনিতে আর কোনো কিছু কি আমরা মিস করতেছি কিনা তোমার দিক থেকে? ভাই আমি এটা শেয়ার করতে চাই, এনিথিং? না ভাইয়া, আমি হচ্ছে যে এখন ওরকম কোনো গল্প আর নাই। তবে যদি আমি আমার কৃতজ্ঞতা শেয়ার করি তাহলে হচ্ছে যে অবশ্যই প্রোগ্রামিং হিরোর প্রতি, শঙ্কর মাহবুব ভাই এবং সবার প্রতি হচ্ছে কৃতজ্ঞতা। অ্যান্ড আমার ফ্যামিলি বা আমার সারাউন্ডিং যারা আছে, আমার ফ্রেন্ড সার্কেল, যেমন হচ্ছে আমার একজন ফ্রেন্ড আছে তাসমিয়া নামে, ও হচ্ছে আমার যদি একাডেমি লাইফ হেল্প না করতো হয়তো আমি শেষ করতে পারতাম না, যেহেতু আমি এদিকে বেশি ফোকাস করতাম। অ্যান্ড হচ্ছে যে ওভারঅল হচ্ছে আমাকে প্রত্যেকটা মানুষই অনেক হেল্প করছে। এবং এই সব কিছুকে একপাশে রেখে, যেহেতু আমি মুসলিম, আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে এবং হচ্ছে যে আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যে আল্লাহ আমাকে এই পজিশনে নিয়ে আসছে আর কি। কারণ এই কোনো কিছুই আসলে আমার চেষ্টা বলেন বা আমার কোনো মেধা নাই, যদি উনি আমাকে দান না করতেন। কারণ এই সব কিছু উনি সহজ করে দিয়েছেন বিধায় আমি পেয়েছি আর কি। তো এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া আর কি ভাই। থ্যাংক ইউ সো মাচ। খুবই চমৎকার কথা। মাঝখানে দুজনের নাম বলছিলা তুমি, রাব্বি স্যার আর হচ্ছে মোতালেব ভাই, মওদুদ ভাই। সো এই দুইজনও খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ জুবায়ের ভাই।